নমস্কার, স্যান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে তপশিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের মধ্যে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাম্প মেশিন, বাদ্যযন্ত্র, চর্মশিল্পী, সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, একাধিক পরিকল্পনা নিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতিভুক্ত মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। সম্প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করা হয়েছে। যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে। মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন, রাজ্য সরকারের কোষাগার থেকে তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই এককালীন আর্থিক সহায়তার জন্য 6 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীরা যেন উচ্চ শিক্ষা লাভ করতে পারে তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। 43টি কোর্সের জন্য স্কলারশিপের সুযোগ রয়েছে। হোস্টেলে থেকে তপশিলি জাতিভুক্ত যে সকল ছাত্রছাত্রীরা পড়ালেখা করে তাদের জন্য বেকার যুবক যুবতীদের দিয়ে প্রাইভেট টিউশনের ব্যবস্থা করা হয়েছে। তপশিলি জাতি কল্যাণ দপ্তর থেকে এই বেকার যুবক যুবতীদের অর্থ প্রদান করা হয়। সহসাই সিদ্ধান্ত গ্রহণ করা হবে প্রতিটি হোস্টেলে একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে। প্রায় 100 জনের মতো বেনিফিশিয়ারি যারা সাফাই কর্মী হিসেবে পাবেন তারা অনেক বেশি এই স্কিমের মাধ্যমে উপকৃত হবে। আরেকটা স্কিম যেটা আমরা দিচ্ছি, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু সাফাই কর্মচারী, যারা এই আমাদের বাড়িঘর আগরতলা শহর পুরোটা পরিষ্কার রাখে, তাদের সম্মান হওয়া উচিত, তাদের সুরক্ষিত রাখা উচিত, তাদেরকে মানসিকভাবে উৎসাহ প্রদান করা উচিত। তারা যে কাজ করছে কাজের বিনিময়ে মজুরি পাচ্ছে, দ্যাট ইজ নট এনাফ। এর বাইরে তাদের মেন্টালি, তাদের মানে ইকোনমিক্যালি তাদের এনকারেজমেন্ট দরকার, তাদের উৎসাহ দরকার। এই কারণে আমরা সাফাই কর্মচারীদেরকে 10,000 টাকা স্কিম এনেছি এবং এটা আমরা ইনিশিয়ালি স্টার্ট করেছি। আগামী দিনে আরো বেশি সংখ্যা বৃদ্ধি করব। এটা ফিনান্সিয়াল স্ট্রেংথের উপর নির্ভর করবে। আগামী দিনে আমাদের টার্গেট আছে আরো বাড়ানো। গণহারে মৃত্যু পরিযায়ী পাখির। মন্দির নগরীতে এই দৃশ্য ফুটে উঠল বৃহস্পতিবার 7 সকালে। ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শুরু হতে চলেছে। শীতের দাপট তেমন নেই বলা চলে। প্রতি বছর উদয়পুর শহরের সুখসাগর জলাশয়ে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এসে ভিড় করে। জানুয়ারি মাসের শেষ দিকেই উদয়পুর শহরে বিভিন্ন জলাশয় এবং দিঘিগুলিতে দেখতে পাওয়া যায় পরিযায়ী পাখিগুলিকে। তবে উদ্বেগ বাড়িয়েছে উদয়পুরে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু। বৃহস্পতিবার সকালে জগন্নাথ দিঘির তীরে কিছু পরিযায়ী পাখি রাস্তার মধ্যে পড়ে ছটফট করতে দেখা যায়। কিছুক্ষণ পরেই পরিযায়ী পাখিগুলি মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাশাপাশি আরও জানা গিয়েছে বেশ কিছু জায়গায় পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। তবে অনেকের ধারণা হয়তো পাখিগুলি অন্য জায়গা থেকে রোগে আক্রান্ত হয়ে এসে অন্যান্য পাখির সাথে মেলামেশা করার পর এই পাখিগুলোর রোগে আক্রান্ত হচ্ছে। তবে বিগত বছরগুলোতে এই ধরনের চিত্র বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে প্রাণী সম্পদ ও বন দপ্তর আধিকারিকদের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। দেখুন, আমরাও সকালবেলায় খবর পাই আইলাম, দেখতেছি যে গাছ থেকে পাখিটি চোখের সামনে দুপুর দুপুর করে পড়তেছে, ওইরা সাথে সাথেই তারা মৃত্যুগুলো দলিয়ে পড়তেছে। কিন্তু নিশ্চয়ই আমার কাছে মনে হচ্ছে যে পাখিটার কোনো একটা হয়তো বা এরকম একটা ডিজিজ, এখন তো বাইরের পাখিও শীতের দিনে অনেক আসে, কোনো না কোনো একটা কিছু হয়েছে যেটা হয়তো বা ওই ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট বা প্রাণী সম্পদ দপ্তর যদি আয়া দেখেন খুব ভালো হইব যে এটা দূর থেকে হয়ে যাচ্ছে। কারণ এটা একটা আমার কাছে যেটা মনে হচ্ছে শুধু যে যখন এই অভিযোগের কাছে করছে তা না, আমরা আরও খবর পাইছি যে ভোগান্তি বলে দিল জায়গা থেকে একটা পাখি নিয়ে হয়ে যাবে। তো আমি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট আর প্রাণী সম্পদ দপ্তর যদি ভালো করে দেখেন, এটা হয়তো বা আটকানো যাবে, পাখিগুলি বাঁচানো যাবে, প্লাস এটার থেকে তো মানুষেরও ক্ষতি দিতে পারে। যার জন্য আমরা দাবি যেটা যদি তারা দেখে খুব ভালো হইব সমাজের লাগে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে মন্দির নগরীতে। স্যান্দন টিভি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত 26টি দোকান। এই ভয়াবহ ঘটনাটি সংঘটিত হয়েছে লংতরাই ভ্যালি মহকুমার অন্তর্গত ধুমাছড়া বাজারে।
ক্ষতিগ্রস্তদের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় 26টি দোকান। ঘটনা লংতরাই ভ্যালি মহকুমার অন্তর্গত ধুমাছড়া বাজারে। জানা গেছে বুধবার রাত আনুমানিক 1টা নাগাদ ধুমাছড়ার উপর বাজারে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে মনু ও ছৈলেংটা থেকে 2টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 28 থেকে 30টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 30 লক্ষ টাকা বলে ধারণা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজেপি জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, মনু ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস, জনজাতি মোর্চার সম্পাদক জয় বাহাদুর রুপিনী, মহকুমা শাসক উত্তম কুমার সহ অন্যান্যরা। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ধারণা। ঘটনার প্রসঙ্গে বিস্তারিত জানান জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা। তিনি বলেন, রাত 1টা নাগাদ এই অধিকাংশ ঘটনার সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের কিভাবে প্রশাসনিক সহযোগিতা করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনা হচ্ছে গতকালকে রাত্রে প্রায় আনুমানিক রাত্রে 1টার সময় ধুমাছড়া বাজারের একটা অংশ, বেশ বড় একটা অংশ, এই অগ্নিসংযোগ হয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার জন্য এই সকালবেলা যখন খবর পেয়ে আমি এই ধুমাছড়া বাজারে আসলাম। আসার পরে নিজে সচক্ষে আমি দেখছি এখানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এই এলাকার এই এমডিসি সঞ্জয় দাস মহোদয় রয়েছেন, আমাদের এসডিএম লংতরাই ভ্যালি উত্তম ভৌমিক মহোদয় রয়েছেন, আমাদের এখানকার এলাকার জ্যেষ্ঠ সমাজসেবী, এখানকার লিডার, ব্যবসায়ীরা। তো দেখলাম, এখন আমরা দেখছি এবং এখানে জানতে পারলাম যে 26টা দোকান এখানে এই অগ্নিসংযোগ হয়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়ার জন্য এখানে রয়েছেন আমাদের এসডিএম মহোদয়, ওনার সাথে আলোচনা করেছি। তো যার যেরকমভাবে ক্ষতি হয়েছে ঠিক সেই রকমভাবে তো দেওয়া যাবে না, সরকারি সাহায্য সেরকম দেওয়া যায় না। তো যতটুক সম্ভব এই সরকারি সাহায্য দেওয়ার একটা প্রস্তুতি চলছে। এই ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। সান্দন টিভি। প্রাতঃভ্রমণে বেরিয়ে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা বৃহস্পতিবার 7 সকালে বিশালগড়ের চাম্পামুড়া এলাকায়। জানা যায়, আগরতলা থেকে সাব্রুমগামী রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয় অসিত চক্রবর্তীর। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। মৃত অসিত চক্রবর্তীর বাড়ি বিশালগড়ের চাম্পামুড়া এলাকায়। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয় দাস দত্তের স্বামী উত্তম দত্ত জানান, অসিত চক্রবর্তী প্রাতঃভ্রমণে বেরিয়ে রেলের নিচে কাটা পড়েন। সকালবেলা শুনলাম যে আমাদের গ্রামের একজন ছেলে আর কি, অসিত চক্রবর্তী প্রাতঃভ্রমণে বাইরেছে, রেলে আপনি কাটা পড়ছে। বয়সটা কিরকম হইব? বয়সটা 55 রয়েছেন হইব। কি করতো তাই নেই? এমনি ওই স্টেশনারি কাজ করতো আর কি। বাড়িতে কি সমস্যা ছিল? হ্যাঁ, বাড়িতে কি কোনো সমস্যা ছিল? না না, সমস্যা কিছু না। এটা কি অ্যাক্সিডেন্ট নাকি সুসাইড? অ্যাক্সিডেন্ট। আচ্ছা, অ্যাক্সিডেন্টই। এটা দুঃখজনক। জায়গাটার নাম কি? চাম্পামুড়া। 2টি বাইক বাংলাদেশে পাচারের সময় কোয়াঢেপা থেকে আটক করতে সক্ষম হয় মধুপুর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মধুপুর গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ কমলাসাগর বিধানসভার পশ্চিম কোয়াঢেপা সীমান্তবর্তী এলাকা দিয়ে 2টি বাইক ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার প্রচেষ্টা চলছিল। 2টি বাইকের মধ্যে একটি বাইকের নম্বর TR01W6460, অপর বাইকটির নাম্বার TR01L8270। সেই খবর অনুযায়ী মধুপুর থানার পুলিশ ওই এলাকার কিছু জনগণকে বিষয়টি অবগত করে। পরবর্তী সময় ওই এলাকার জনগণ পশ্চিম কোয়াঢেপা এলাকার মানুষ ওত পেতে বসে থাকে। পরবর্তী সময় চোরা কারবারিরা বাইক নিয়ে জনগণের সম্মুখে পৌঁছে যায়। তারপর বাইক দুটি ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় চোরা কারবারিরা। পরবর্তী সময়ে বাইক দুটিকে মধুপুর থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে বাইক দুটি অন্য কোনো জায়গা থেকে চুরি হয়েছে কিনা এর তদন্ত শুরু করেছে মধুপুর থানার পুলিশ।
গতকালকে রাত্রেবেলা প্রায় 3:30 নাগাদ একটা খবর পেয়েছি যে এখান দিয়ে 2টা বাইক কুয়েটের দিকে যেতেছে। তো খবর পেয়ে সেটা আমরা বাইকের পেছনে বাইকের আমরা পাইতে আসি না, গাড়ি নিয়ে দৌড়াতেছি পেছনে পেছনে। এরপরে ওইখানে একটা উৎসব হইতেছে, কোয়েডাবা পশ্চিম কোয়েডাবাতে একটা উৎসব হইতেছে। ওইখানে এলাকাতে মানুষের আমরা ফোন করছি, ফোন করতেছি যে রাস্তাতে দাঁড়ান, এই 2টা বাইক আইতেছে, মেবি চুরির বাইক, খুব স্পিডে আইতেছে। তখন ওই এলাকার মানুষ যেই মাত্র রুটের মধ্যে নামছে পরে তারা যেই মাত্র মানুষ দেখছে প্রচুর, দেখেছে বাড়িটি ফালাই দিয়া গাড়া দিয়ে গেছে। বাইকগুলির নাম্বার, বাইক 2টার নাম্বার হচ্ছে, একটা নাম হলো TR01L8270 আর একটা হইল TR01W6460। বাইকের মালিকের কোনো হদিশ পাওয়া গেছে? এমনিতে মানে আমরা দেখছি চেক করে, একটা হইল মনোজ কান্তি চক্রবর্তী আর একটা হইল রাজকুমার দাস, দুজনের বাড়ি আগরতলা। কোনো জিডি এন্ট্রি আছে ও বাইকটি চুরি হওয়ার? না, এটা এখনো আমরা ভেরিফাই করছি না, দেখতে। বৃহস্পতিবার রাজধানীর ধলেশ্বরস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘে রক্তদানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা ছিল। মুখ্যমন্ত্রীর আহ্বানে সকলে এগিয়ে আসায় রক্ত স্বল্পতার শব্দটি এখন আর নেই ব্লাড ব্যাঙ্কগুলির মধ্যে। মানুষ এখন যে কোনো শুভ কাজে রক্তদান শিবিরের আয়োজন করে। আগামী দিনে আরও বেশি মানুষ এই রক্তদানে এগিয়ে আসবে, কারণ বিজ্ঞানীরা বহু চেষ্টা করে রক্তের বিকল্প থেকে তৈরি করতে পারেনি এবং একজনের রক্ত দিয়ে 4 জনকে বাঁচানো সম্ভব হয়। তাই রক্তদান মহৎদান বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। আয়োজিত শিবিরে উপস্থিত রক্তদান শিবির ঘুরে দেখেন অতিথিরা, রক্তদাতাদের উৎসাহিত করেন। রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাদের রক্তের মাধ্যমে যেমন আমাদের মুমূর্ষ রোগীকে বাঁচানো যাবে, পরিবারকে রক্ষা করা যাবে, পাশাপাশি এই উপাদান থেকে আমাদের 4 পরিবারকেও রক্ষা করা যায়। আর যারা আজকে রক্ত দিচ্ছেন, আমাদের রক্তদানকে মহৎদান এই কারণে বলি, যারা রক্ত দেবেন এবং যারা রক্ত গ্রহণ করবেন তারা কেউ জানেন না কার রক্তকে গ্রহণ করে তার পরিবারকে রক্ষা করা যাবে। সেটাতে একটাই হচ্ছে যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসে, যেটা হচ্ছে মানবতা। রক্তদানের মাধ্যমে রক্তের বিকল্প আমাদের দেশে পৃথিবীতে কোথাও না। আমাদের দেশের বিজ্ঞানীরা চন্দ্রযান 3 মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু রক্তের আবিষ্কার করতে রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা। যারা আজকে রক্ত দিচ্ছেন তারাই আমাদের রক্তের অন্য পরিবারের মুমূর্ষকে বাঁচানোর বিকল্প। কাজে এই মানবতাকে আরো বাঁচিয়ে রাখা বা মহলকে তৈরি করার ক্ষেত্রে আপনাদের এই ভূমিকা আমি আশা রাখবো যে আমাদের রক্তদানের ক্ষেত্রে আরো এগিয়ে আসবেন। বৃহস্পতিবার আইসিআইসিআই লোমবার্ড সিএসআর এর উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যান দুর্ঘটনার সম্পর্কে সচেতন করা হয়। অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে। উপস্থিত ছিলেন ট্রাফিক দপ্তরের পশ্চিম জেলার এসপি মানিক দাস সহ অন্যান্যরা। ছাত্রছাত্রীদের কাছে আহ্বান করা হয় যাতে বাইকে বসার সময় অবশ্যই মাথায় হেলমেট পরিধান করে। সবচেয়ে বড় জিনিস হলো এই যে ডেথ, আমি যে ফিগারটা বললাম, ম্যাক্সিমাম হলো ইউথ জেনারেশন, এবং তাদের এই মৃত্যু তাদের ফ্যামিলি, তাদের ফ্রেন্ডস সেখানেই রেস্ট্রিক্টেড না। আমাদের দেশের, আমাদের রাজ্যের অর্থনীতিরও ক্ষতি হচ্ছে। স্টেট, এই যে স্টুডেন্ট পড়াশোনা করছে, সেখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট হোক বা আদার্স হোক, এখানে প্রত্যেক স্টেটের একটা এক্সপেন্ডিচার ইনভলভমেন্ট আছে। আমাদেরকে তৈরি করা হয়েছে সার্ভিস করার জন্য, যে কোনো ফিল্ডে, যে কোনো এরিয়াতে হতে পারে। কেউ টিচার হবে, কেউ ডক্টরস হবে, কেউ অন্যান্য দপ্তরে যাবে, অ্যাডমিনিস্ট্রেশনে যাবে।
তো যখন আমাকে বা যে অকালে প্রাণ ধরে যাচ্ছে, যখন দেশকে সমাজকে কিছু দেওয়ার সময় হবে তখন সে চলে গেল, এটা খুব বেদনাদায়ক। আমরা চাইছি যে সবাই মিলে আমরা এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটাকে যে কোনো ভাবে কন্ট্রোলে আনতে হবে এবং এটার একটাই রাস্তা যে ট্রাফিক রুল, রুট সেফটি রুলকে মেনে চলতে হবে। আইনের একটা সিম্পল কনসেপ্ট, যদি আপনি আইন দেখেন তাহলে আইন আপনাকে দেখবে না, যদি আপনি আইনকে না দেখেন আইন আপনাকে দেখবে। ন্যাশনাল লেভেলে ইম্পর্টেন্স দেখে জাস্ট রিসেন্টলি we have observed Road Safety Month from 15th January to 14th February. আমরা কিন্তু রোড সেফটি উইক পালন করতাম, বাট কনসিডারিং দ্য সিরিয়াসনেস অন রোড সেফটি, ন্যাশনাল লেভেলেও সেই রোড সেফটি উইক থেকে এখন রোড সেফটি মান্থ হয়ে গেছে। তো এটাকে সহজেই বোঝা যায় যে ন্যাশনাল লেভেলেও তার ইম্পর্টেন্স কিন্তু বাড়ছে, রোড সেফটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ত্রিপুরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও খোয়াই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার সকালে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মেগা আইনি পরিষেবা শিবিরের আয়োজন করা হয়। গাছের জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা আদালতের বিচারক শঙ্করী দাস। তাছাড়া এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ রাজীব ভট্টাচার্য, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব জে দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিবিরে জেলা আদালতের সমস্ত বিচারক, আইনজীবীরা এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষের সকলে উপস্থিত ছিলেন। পরে অতিথিরা স্বাস্থ্য দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, বন দপ্তরের পক্ষ থেকে দেওয়া স্টলগুলি পরিদর্শন করেন। জনসচেতনতা, কারণ নাগরিক হিসেবে আমার জানার অধিকারও আছে, আবার উচিত যে সরকারের যেই সব স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের, সেই সম্পর্কে আমার একটা সম্যক ধারণা উচিত। কারণ হচ্ছে আমাদের কনস্টিটিউশন বলছে আমাদের দেশ হচ্ছে ওয়েলফেয়ার কান্ট্রি, কল্যাণ, জনকল্যাণমুখী দেশ, ওয়েলফেয়ার স্টেট আমাদের কান্ট্রি। তা ওয়েলফেয়ার স্টেটের মূল বিষয়বস্তুটা হচ্ছে যে একদম হাম্বেল থেকে যে হাম্বেল মানুষটা আছে, যেই নাগরিকটা আছে, তারও কল্যাণ সাধনা করা, সেটাই মেইন ওয়েলফেয়ার স্টেটের মেইন উদ্দেশ্য। সেজন্য এই আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি খোয়াইয়ের এই মেগা লিগ্যাল সার্ভিস ক্যাম্পটার পরিচালনা। দেখুন, এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়। নমস্কার।